পুলিশকে পেতে হবে জনগণের আস্থা, হতে হবে মানবিক, তাগিদ প্রধানমন্ত্রীর। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট ও নাশকতায় সতর্ক থাকার আহ্বান। এআই দিয়ে নিত্যপণ্যের সিন্ডিকেট ভাঙার পরিকল্পনা এগুচ্ছে সরকার, জানিয়েছে বাণিজ্য মন্ত্রী। ঈদ সামনে রেখে টিসিবির ট্রাক সেল শুরু। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পুলিশ বাহিনীকে সত্যিকার অর্থে জনবান্ধব হিসেবে গড়ে তুলতে চায় সরকার। সাধারণ মানুষের আস্থার জায়গা হবে পুলিশ। রাজনৈতিক পরিচয় নয়, অপরাধীদের অপরাধী হিসেবেই বিবেচনা করা হবে। জনগণের সাথে পুলিশের সম্পর্ক হবে আইনগত ও মানবিক। কেউ যেন সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট ও নাশকতা করতে না পারে, সেদিকে খেয়াল রাখার আহ্বানও জানান প্রধানমন্ত্রী। জানান, নির্বাচনী ইশতেহার ও জুলাই সনদ পর্যায়ক্রমে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে তার সরকার। আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। অনুষ্ঠানের শুরুতেই গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি। পুলিশ সপ্তাহ উপলক্ষে তেজগাঁওয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক ভাষণ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, পুলিশকে হতে হবে জনবান্ধব, আস্থা অর্জন করতে হবে সাধারণ মানুষের। দেশের আইনশৃঙ্খলার নিয়ন্ত্রণ, জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিতে পুলিশকে কাজ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এই সরকার পুলিশ বাহিনীকে এমন একটা রূপ দিতে চায় যেখানে পুলিশ সত্যিকারভাবে হবে জনবান্ধব, এবং শুধু জনবান্ধব নয়, আমরা চাই মানুষের একটা আস্থা তৈরি হবে, আপনার একটা আস্থার জায়গা হবেন মানুষের। পুলিশ প্রশাসনকে সরকারের আয়না হিসেবে বিবেচনা করা হয়, সুতরাং পুলিশ প্রশাসন সফল হলে কার্যত সেটা সরকারের সফলতা হিসাবেই বিবেচিত হয়। সরকার দুর্নীতি, সন্ত্রাস এবং দুঃশাসনের বিরুদ্ধে আমরা আপোষ করতে চাই না। অনেক সময় আমরা দেখেছি আপনাদেরকে একটা সমস্যার সম্মুখীন হতে হয়, পলিটিক্যাল পরিচয় বা পলিটিক্যাল আইডেন্টি, ইনফ্লুয়েন্সিয়াল আইডেন্টি, এরকম বিষয় আপনাদেরকে ফেস করতে হয়। আমি পরিষ্কারভাবে আপনাদের সামনে আজকের এই অনুষ্ঠানে বলতে চাই যে দুর্নীতি, সন্ত্রাস নিয়নে ব্যক্তির রাজনৈতিক পরিচয় নয়। যে বা যারা অপরাধে লিপ্ত হবে তাকে আপনারা অপরাধী হিসেবেই বিবেচনা করবেন। আপনারা দায়িত্ব পালন করবেন রাষ্ট্র এবং জনগণের কল্যাণে। একটু আগে আমি বলেছি, জনগণের সঙ্গে পুলিশের সম্পর্ক হবে আইনগত এবং মানবিক। প্রধানমন্ত্রী জানান, সামাজিক অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে সরকার। পুনর্ব্যক্ত করেন নির্বাচনী ইশতেহার ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার। একটি বিষয় সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা দরকার, সেটা হলো বর্তমান সরকার নির্বাচনী ইশতেহার এবং জনগণের সামনে স্বাক্ষরিত যে জুলাই সনদ, এটার প্রতিটি দফা, প্রতিটা অঙ্গীকার পর্যায়ক্রমে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে ইনশাল্লাহ। এ নিয়ে আমার মনে হয় কারোর মধ্যে সংশয় থাকার প্রয়োজন নেই। বর্তমান সরকার অবশ্যই জনগণের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার নিশ্চিত রাখতে চায়, তবে কেউ যেন সাম্প্রদায়িক সম্প্রীতি কিংবা কোন রকমের নাশকতামূলক কার্যক্রমে লিপ্ত হতে না পারে, এটিও কিন্তু আমাদের সকলকে মনে রাখতে হবে। এ সরকার একটি যুদ্ধবিধ্বস্ত দেশের মতো ভঙ্গুর অর্থনীতি পেয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিগত দিনে অপ্রয়োজনীয় ব্যয়ের কারণে জনগণের উপর ঋণের বোঝা বেড়েছে। স্বাভাবিকভাবে যে প্রজেক্ট হয়েছে সেখানে ফুল ফার্নিশ কোয়ার্টার তৈরি করা হয়েছে বিদেশি যারা আসবে তাদের জন্য। সেখানে বালিশ যখন কেনা হয়েছে, সেই বালিশের দাম ধরা হয়েছে ৮০,০০০ টাকা। আপনি একজন স্বাভাবিক মানুষ হিসেবে চিন্তা করতে পারেন কখনো কোনো বালিশের দাম পৃথিবীতে ৮০,০০০ টাকা হতে পারে? অস্বাভাবিক একটি ব্যাপার। এটি অডিটর জেনারেল সাহেবের কথা। যে ড্রেসিং টেবিল ওনার ধারণা ৩০-৩৫,০০০ টাকার দাম, সেই ড্রেসিং টেবিলের দাম ধরা হয়েছে ৪ থেকে ৫ লক্ষ টাকা। এই রূপপুর প্রকল্পটি সিমিলার প্রকল্প আমাদের পাশের একটি দেশ করেছে, তাদের লেগেছে অ্যাবাউট খুব সম্ভবত ১৪,০০০ থেকে ১৪,০০০ কোটি টাকার মতন। বাংলাদেশে যে রূপপুর আণবিক এই যে রূপপুরে যে প্রকল্পটি করা হয়েছে, এটির খরচ গিয়ে আলটিমেটলি খুব সম্ভবত দাঁড়িয়েছে ৯৬,০০০ কোটি টাকা। ওনার ইনভেস্টিগেশনে বেরিয়ে এসেছে যে কর্ণফুলী টানেল এর বের হওয়া বা ঢোকার আগে দুপাশে গাছ লাগানোর কথা, উনি কোনো গাছ পাননি। এই গাছের জন্য ৫০ কোটি টাকা তুলে নিয়ে চলে গিয়েছে, অথচ উনি কোনো গাছ পাননি। এই যে ৪ গুণ দামে রূপপুর আণবিক নিউক্লিয়ার পাওয়ার রিঅ্যাক্টর তৈরি করা হলো, এটির পয়সার যে ঋণ যে শোধ করতে হবে, এটি তো এখানে উপস্থিত প্রত্যেকটা মানুষের মাথার উপরে এসে এই ঋণ পড়েছে।
যে যমুনা ব্রিজ পাশের দেশে পার্শ্ববর্তী দেশে ভূপেন হাজারিকা ব্রিজ কোয়াইট সিমিলার ব্রিজ, বরং একটু লম্বা বোধহয় ভূপেন হাজারিকা ব্রিজ, সেটিও 14 না 15 হাজার কোটি টাকার মধ্যে করা হয়েছে। বাট পদ্মা ব্রিজের খরচ পড়েছে 54 না 56 হাজার কোটি টাকা। কিন্তু আলটিমেটলি তো এখানে উপস্থিত প্রত্যেকটা মানুষ সহ 20 কোটি মানুষের উপরে এই ঋণের বোঝা এসে পড়ছে। প্রধানমন্ত্রী জানান, সততা, দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে পুলিশের বদলি কার্যক্রম নিশ্চিত করা হবে। পুলিশের যৌক্তিক দাবিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়নেরও আশ্বাস দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকলে ভালো থাকবেন, ইনশাল্লাহ সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, পুলিশ বাহিনীর শৃঙ্খলার সাথে কোনো আপোষ করা হবে না। যারা পুলিশের চেইন অব কমান্ড ভাঙবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। চেইন অফ কমান্ড যারা ব্রেক করবেন তাদের বিরুদ্ধে আমি মন্ত্রণালয়ে যোগদান করার পরের দিনই মেসেজ দিয়েছি, তাদের বিরুদ্ধে মেজার্স নেওয়া হবে। চেইন অফ কমান্ড আপনারা বজায় রাখবেন, ডিসিপ্লিন বজায় রাখবেন। যে কোনো দুর্নীতির অভিযোগ আমরা তো অ্যাজ পার রুল ডিসিপ্লিনারি অ্যাকশন নেব, কিন্তু আপনাদের সবাইকে স্মরণ করিয়ে দিতে চাই, আপনাদের প্রতিষ্ঠান হিসেবে এটাকে আমরা এমন একটা অবস্থায় নিতে চাই যেখানে আমরা দুর্নীতিকে কোনোভাবেই প্রশ্রয় দেব না। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, নিত্যপণ্যের বাজারে সিন্ডিকেট ভাঙতে পরিকল্পিতভাবে এগুচ্ছে সরকার। এরই প্রক্রিয়ায় সরবরাহ ব্যবস্থায় চালু করা হবে এআই ব্যবস্থা। সীমিত আয়ের মানুষের কষ্ট লাঘবে টিসিবি পণ্য এবার 40% বেশি করা হচ্ছে বলেও জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী। এদিকে কোরবানির ঈদ সামনে রেখে শুরু হয়েছে টিসিবি ট্রাক সেল কার্যক্রম। গোলাম মইনুল হাসানের রিপোর্ট। মধ্যপ্রাচ্যের যুদ্ধের রেশ বাংলাদেশের নিত্যপণ্যের বাজারে। জ্বালানি তেলে মূল্য বৃদ্ধি পণ্যের পরিবহন ব্যয় বাড়িয়েছে, প্রভাব ফেলেছে পণ্য মূল্যে, যার নেতিবাচক প্রভাব পড়েছে সীমিত আর মানুষের খাবারের থালায়। এমন বাস্তবতায় কুরবানি ঈদ উপলক্ষে সোমবার টিসিবি ট্রাকসেল কার্যক্রম উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী। তুলে ধরেন টিসিবির কার্যক্রমের আগের অসঙ্গতি। গত সরকার পতনের পরে আমরা দেখলাম যে 1 কোটি উপকারভোগীদের মধ্যে প্রায় 59 লাখই প্রশ্নবিদ্ধ ছিল, ভুয়া ছিল। 1 কোটির মধ্যে 59 লাখ। গত বছর কুরবানির ঈদের সময় আমাদের যে পরিমাণ আমরা দিয়েছি খাদ্য সামগ্রী, প্রায় 40% মতো এবার গত কুরবানির ঈদের তুলনায় বর্ধিত হবে। বাজারে সিন্ডিকেট ভাঙতে সরকারের দৃঢ় অবস্থানের কথা জানান তিনি। মার্কেটকে ম্যানিপুলেট করতে না পারে সেজন্য আমরা অত্যন্ত পরিকল্পিতভাবে এগোচ্ছি। সিলেক্ট কিছু পণ্যের জন্য, নির্বাচিত কিছু পণ্যের জন্য আমরা একটা স্ট্র্যাটেজিক রিজার্ভ তৈরি করব রাষ্ট্রের। দ্বিতীয় হলো, এই যে সাপ্লাই চেইন একেবারে আমদানি পর্যায় থেকে শুরু করে রিটেইল সেল পর্যন্ত, এই পুরো সাপ্লাই চেইনটিকে আমরা একটা এআই মডেলের মধ্যে নিয়ে আসবো, যাতে সরকার পুরো ব্যবস্থাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার সুযোগ থাকে সরকারের কাছে। টিসিবির ট্রাক সেলে পণ্যের দাম কিছুটা বাড়ানো হয়েছে বলছেন পণ্য কিনতে আসা মানুষ। যে রেটে আমরা মালটি পাইছি এই রোদে দাঁড়াইয়া, ওই আগে রেটে দিলে আল্লাহর মধ্যে সরকারের কাছে আমরা আবেদন, আগে রেটে দিলে আমরা খুশি থাকবো। খাইতে তো বহুত কষ্ট, কে আমাই করেন না নাই কে খান, নিজে খাইতে একটু কষ্ট, এই কথা হুন্না ধাইয়াইছি মাল ছুটাইতাম। এদিকে টিসিবির ডিলার নিয়োগে নতুন নীতিমালা করেছে সরকার। ডিলার হতে আবেদন করতে হবে নতুন করে। গোলাম মইনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ অভিযোগ করেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের অনেক ভালো কাজ অনেকের সহ্য হচ্ছে না, তারা নানা ধরনের ষড়যন্ত্র করছে। সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত সংলাপে এই অভিযোগ করেন তিনি। বলেন, গণতন্ত্রের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। ধর্মমন্ত্রী বলেন, যারা সরকারের স্বাদ পেতে গ্রহণ করতে পারেনি মূলত তারাই ষড়যন্ত্র করছে। ভারতের নির্বাচন প্রসঙ্গে নিয়ে তিনি বলেন, সে দেশে যা হচ্ছে তা বাংলাদেশে হতে দেওয়া যাবে না। বলেন, প্রয়োজনে মন্ত্রিত্ব ছেড়ে দেব, তবুও সংখ্যালঘুদের উপর নির্যাতন হতে দেব না। তিনি আশা করেন, ভারত সরকার সংখ্যালঘুদের প্রয়োজনীয় নিরাপত্তা দেবে। আগামী হজের ব্যয় আরও কমানোর বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান আশ্বাস দিয়েছেন বলে জানান শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তারেক রহমান সাহেব প্রথমবার এমপি হলেন, প্রথমবার প্রধানমন্ত্রী হলেন, হয়ে উনি এত কাজ করতেছেন, এত ভালো কাজগুলি করতেছেন।
উনি এত পরিশ্রম করতেছেন সকাল থেকে রাত্রে 12টা পর্যন্ত, এটা অনেকেই সহ্য করতে পারতেছেন। এই জন্য আপনাদেরকে চোখ কান খোলা রাখতে হবে, গণতন্ত্রের ধারাবাহিকতা যেন বজায় থাকে। যারা গণতন্ত্রকে গলা টিপে হত্যা করতে চায় তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে। উন্নত বিশ্বের মতো রাজধানী ঢাকায় চালু করা হয়েছে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা ক্যামেরা সিস্টেম, যা দিয়ে সহজেই ট্রাফিক আইন লঙ্ঘন শনাক্ত করা সম্ভব। ট্রাফিক ব্যবস্থা এমন উদ্যোগ সড়কে শৃঙ্খলা ফেরাতে কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করেন পরিবহন বিশেষজ্ঞরা। তবে তাদের মতে ট্রাফিক ব্যবস্থার উন্নতি ঘটাতে না পারলে শতভাগ সুফল মিলবে না। এদিকে এমন উদ্যোগকে ইতিবাচক বলছেন চালকরাও। রিপোর্ট ফজলে রাব্বির। ট্রাফিক আইন ভঙ্গ করে রাজধানীতে যত্রতত্র গাড়ি চালানোর অভিযোগ বেশ পুরনো। তবে এবার ট্রাফিক ব্যবস্থার উন্নয়নে এআই ক্যামেরা প্রযুক্তির এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে ঢাকা মহানগর ট্রাফিক পুলিশ। সম্প্রতি রাজধানীর গুলশান, জাহাঙ্গীর গেট থেকে শুরু করে বাংলা মোটর পর্যন্ত কয়েকটি সিগন্যালে চালু করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন এই ক্যামেরা, যা দিয়ে সহজেই উল্টো পথের যান চলাচল, অবৈধ পার্কিং, সিগন্যাল অমান্যকারী এবং ফিটনেসবিহীন যানবাহনকে শনাক্ত করা সম্ভব। ফলে এখন থেকে কেউ ট্রাফিক আইন অমান্য করলে এই প্রযুক্তির সাহায্যে স্বয়ংক্রিয়ভাবে মামলার নথি পৌঁছে যাবে যানবাহনের মালিকের কাছে। এখানে আমাদের এআই প্রযুক্তি, এটার ব্যাকএন্ডে আমাদের একটা সিস্টেম কাজ করছে এবং সিস্টেম আপনার 4 থেকে 5 ধরনের ভায়োলেশন আমরা তাকে লজিক দিয়ে দিয়েছি। এই লজিকের আওতায় সে কাজ করছে। এর মধ্যে প্রধান জিনিস হচ্ছে, যদি আপনি রেড সিগন্যালটা ভায়োলেট করেন, আপনি যত্রতত্র গাড়ি থামান এবং যত্রতত্র যদি প্যাসেঞ্জার ওঠানামা করেন বা লেনটা যদি বন্ধ করে দেন, এই কয়টা জিনিস নিয়ে আমরা কাজ করছি। এদিকে ট্রাফিক ব্যবস্থায় সরকারের এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন চালকরা। এই যে উদ্যোগ, আসলে এটা অনেক ভালো একটা উদ্যোগ। এই প্রযুক্তি ব্যবহার হলে আমি সন্তুষ্ট, কারণ আমি নিয়ম মেনে গাড়ি চালাই। যেহেতু এখানে অটোমেটিক সিগন্যাল চালু হয়েছে, সেই ক্ষেত্রে অটোমেটিক মামলাটা দরকার ছিল। ট্রাফিক ব্যবস্থার উন্নয়নে এআই প্রযুক্তির শতভাগ সুফল পেতে হলে যানবাহনের তথ্য হালনাগাদ, এমনকি লেন নির্দিষ্টকরণের ওপর জোর দিচ্ছেন গণপরিবহন বিশেষজ্ঞরা। ঢাকা শহরে বিশেষ করে এখন বৈধ যানবাহনের চেয়ে অবৈধ যানবাহন বেশি। তাদের কোনো নাম্বার প্লেট নাই এবং তাদের বেপরোয়া পরিচালনার জন্য অনেক সময় বৈধ যানবাহনের যারা মালিক আছে তারা কিন্তু সড়কে অনেক সময় বিপদে পড়ে যাচ্ছে। হুটহাট করে তাদের লেন পরিবর্তন বা হঠাৎ করে ব্রেক করছে যাত্রী ধরার জন্য, তখন অনেক সময় বৈধ যানবাহনের যিনি চালক আছেন তাকে বাধ্য হয়ে কিন্তু কিছুটা নিয়ম ভঙ্গই করতে হচ্ছে আমি বলবো। তো সেখানে এআই তো আসলে এই পরিস্থিতি সে কিন্তু জাজ করতে পারবে না। দেখা যাবে বৈধ যানবাহনের নাম্বার প্লেট কিন্তু রিড হয়ে যাবে, তার লেন্সে ধরা পড়বে এবং স্বয়ংক্রিয়ভাবে মামলাটা চলে যাবে। ছোট ছোট যানবাহনগুলোকে মহাসড়ক থেকে সরাতে না পারলে ট্রাফিক ব্যবস্থার উন্নতি সম্ভব নয় বলে মনে করেন এই পরিবহন বিশেষজ্ঞ। ফ্লাড গেট আমরা ওপেন করে দিয়েছি, বন্যার পানির মতো অটোরিকশা নেমে গেছে। যাদের সড়কের কোনো ধরনের সক্ষমতা নাই, কোনো ব্যাকরণ বোঝে না, সিগন্যাল বোঝে না, কোনো নিয়মকানুন জানে না, তারা যেভাবে চলছে এই অটোরিকশা রেখে যারা ট্যাক্স দিয়ে আসলে সড়কে চলছে, তাদের কারণে যারা কোণঠাসা হচ্ছে তাদেরকে আপনি মামলার মধ্যে নিয়ে আসছেন, কিন্তু যারা আসলে সড়কে চরম বিশৃঙ্খলা তৈরি করছে তাদেরকে তো আপনি মামলার আওতায় আনতে পারছেন না, তাদের তো লাইসেন্স প্লেটই নাই। লক্কর ঝক্কর যানবাহন দ্রুত অপসারণ সহ ডিজিটাল সিগন্যাল ব্যবস্থা চালু করার পরামর্শ এই পরিবহন বিশেষজ্ঞের। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের 4 জন দগ্ধ হয়েছেন। ভোরে কুতুবপুর লাকিবাজার এলাকায় শওকত আলী গাজীর ভাড়াটিয়া আব্দুল কাদিরের বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। দগ্ধ হন আব্দুল কাদির, ছেলে মোহাম্মদ মেহেদি, মোহাম্মদ সাকিব ও মোহাম্মদ রাকিব। হালিম বিক্রেতা কাদিরের স্ত্রী ঘরের বাইরে থাকায় তিনি দুর্ঘটনা থেকে বেঁচে যান। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকাল 6টার দিকে কুতুবপুর লাকিবাজার এলাকায় শওকত আলী গাজীর মালিকানাধীন টিনশেড বাড়ির ভাড়াটিয়া আব্দুল কাদিরের ঘরে হঠাৎই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ঘরের দরজা জানালা ভেঙে যায় এবং দগ্ধ হন গৃহকর্তা আব্দুল কাদির সহ 4 জন। তাদেরকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।